আজকে একটু অন্য রকমের খবর নিয়ে চলে এসেছি শিলিগুড়ি টিভিতে। বলা হয় পুরুষ শাসিত সমাজ, কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে এমন কিছু ঘটনার যেখানে পুরুষদের হাতেই হয়েছে নির্যাতন, ঘরে বাইরে দুই জায়গাতেই। কিন্তু এই শতাব্দীতে গল্পটা কিছু অন্যরকমও মোড় নিচ্ছে। নন্দিনী ভট্টাচার্যের কথায় আজকের দিনে দাঁড়িয়েও পুরুষরা তাদের প্রতি হওয়া অত্যাচারের সুবিচার পাচ্ছেন না। ইতিহাসে নারী মুক্তির আন্দোলনে যেমন এগিয়ে এসেছিলেন রামমোহন বিদ্যাসাগরের মতো মনীষীরা, তেমনি বর্তমানে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে অধিকার আইন প্রণয়ন নিয়ে লড়ছেন নন্দিনী ভট্টাচার্য এবং তার সংস্থা অল বেঙ্গল মেন্স ফোরাম। তাই চলুন দেখে নিই শিলিগুড়ি টিভির পক্ষ থেকে নন্দিনী ভট্টাচার্যের বিশেষ সাক্ষাৎকার নিচ্ছেন জয় চক্রবর্তী। নমস্কার দর্শকবৃন্দ, আমাদের এখন শিলিগুড়ি টিম কলকাতায়। আজকে আপনাদের কাছে অন্যরকম একটা খবর নিয়ে আসছি। সমাজে নারী নির্যাতনের কথা শুনেছেন, কিন্তু সমাজে পুরুষ নির্যাতন হয়, এই পুরুষ অধিকার আইন নিয়ে লড়ছেন এমন একটি সংস্থা অল বেঙ্গল মেন্স ফোরাম, যিনি প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য। তার সাক্ষাৎকারে আমরা এসেছি। জি নমস্কার। নমস্কার। আপনাদের মূলত যে লড়াই, যেটা নিয়ে আপনাদের সংস্থা, কি কি আপনাদের ডিমান্ড কি আছে, কি কি প্রসঙ্গে আপনারা এইটা চালাচ্ছেন? দেখুন, ডিমান্ড বলে তো রকম না, মানে ব্যাপারটা হচ্ছে যে আসলে সমাজে যে পুরুষও নির্যাতিত হন, এই কথাটা বহুদিন ধরে খুব একটা চাপা পড়েছে। তো আমরা বেশ কিছু সংস্থা সারা ভারতবর্ষ জুড়ে কিছুদিন ধরে কাজ করছি এবং আস্তে আস্তে সেই আওয়াজটা আস্তে আস্তে উঠছে। ওঠার ফলে আজকে কিছু মানুষ স্বীকার করছেন বা বলেন, বা পুরুষটাও আগের থেকে একটু সোচ্চার হয়েছেন যে পুরুষ মানুষের ওপরেও না একটা খুব নির্যাতন হয়, যেটা কিন্তু আজকে হয় বলে এরকম নয়। আপনি হয়তো দেখবেন আপনার দাদুর আমলেও এটা হতো, কিন্তু মানুষ বলতেন। আপনি দেখবেন সিনেমা তো মানুষের জীবনেরই প্রতিফলন। তো অনেক পুরোনো কালও দেখবেন এই যে ললিতা পাওয়ার, শশিকলা, আমাদের এখানে বিনোতা রায়, ছায়া দেবী বা অন্যান্য ছবিতে অন্যান্য ভাষায় এরকম ধরনের মানুষরা কিন্তু ছিলেন না বউ হিসেবে। তারা দেখবেন স্বামীদের উপর দজ্জাল স্ত্রী, যেই কথাটা তখন হয়তো 498A ছিল না, বিবি ছিল না, কিন্তু এই স্ত্রীরা কিন্তু ছিলেন দজ্জাল স্ত্রী। তখন সেই স্বামীরাও দেখবেন খুব যুবত। ওই যে 7 পাকে বাঁধা বলে একটা বাংলায় ছবি হয়েছিল, যে এই যে ছায়া দেবী সুচিত্রা সেনের জীবনটাই নষ্ট করে দিয়েছিলেন, মানে জামাইয়ের উপর এমন, মানে জামাই যেহেতু তাদের স্টেটাসের নয়, এবং সেখানে পাহাড়ি সেনাল অদ্ভুত ভাবে নীরব, স্বামীর কোনো ভূমিকা নেই, ওই যে একটা খুব লার্নেড মানুষ। তো আগে যে ছিল না অত্যাচার এরকম নয়, কিন্তু তখন মেয়েদের জন্য সেভাবে আইন ছিল না, কারণ তাই জন্য মেয়েরা অত সোচ্চার হয়ে বেরিয়ে আসতে পারছিল যে হ্যাঁ আমাদের ছিল। আস্তে আস্তে এগুলো আরো হলো, 83 সালে গিয়ে আইন হলো। তখন কিন্তু এটাও আমি সঙ্গে বলবো, মেয়েরা কিন্তু আজও যে অত্যাচারিত নন এরকম কথাটা কিন্তু ঠিক নয়। আজও অনেক মেয়ে অত্যাচারিত, এবং বহু মেয়ে আজও কিছু বলতেও পারেন। যারা সত্যি অত্যাচারিত তারা কিন্তু এখন অত্যাচার হয়তো অনেকে হয়েই যাচ্ছে। কিন্তু এই আইনটা হওয়ার ফলে কি হলো, ইনিশিয়ালি আইনটা হওয়ার ফলে যে সমস্ত মেয়ে থানায় গিয়ে কমপ্লেন করতেন বা যে সমস্ত কেস উঠতো আদালতে, তারা কিন্তু হয়তো সত্যি অত্যাচার। কিন্তু কি হয় বলুন তো, এটা আইন হলেই যেটা হয় বজ্র আটলি কষ্ট করে সেই আইনের মিসইউজ হয়ে ধীরে ধীরে এটা হলো, মেয়েরা এটাকে উইপেন হিসেবে কিছু মেয়ে ব্যবহার করে। আমি সব মেয়ে এখনো বলি কিছু মেয়ে ব্যবহার করতে, মানে আরে বাবা এটা বেশ মজা। বেশ করে প্রথমে তো সাংঘাতিক হলো, কারণ তখন কি ছিল 498, অর্থাৎ আপনি একটা কমপ্লেন করলে আপনার শ্বশুর বাড়িকে নির্বিচারে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, ছেলেটির চাকরি চলে গেল। তখন কিন্তু বহু মেয়ে সুযোগটা নিয়েছেন অকারণ, মানে আপনার হয়তো অনেক দিনের রাগ আপনি ফাঁকতে এরকম করতে করতে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট দেখলেন যে না এটা তো ঠিক হচ্ছে না, তারাও বুঝতে পারবেন। তখন অ্যামেন্ডমেন্ট ওই কি হলো যে না আপনি নির্বিচারে গ্রেপ্তার করতে, আপনাকে প্রমাণ করতে হবে, আপনাকে নোটিশ দিতে হবে, চেঞ্জ 498A যে ভেবেছেন। মানে কেন তারা এটা করলেন বলুন, তারাও নিশ্চয়ই দেখলেন নির্বিচারে ভীষণভাবে এটা মিসিং। এটাই যে আমাদের দেশে আমরা কিন্তু এটা এই কাজটা করতে এসে কোথাও কোনোদিনও বলছি না যে মেয়েরা অত্যাচার, মেয়েরা নির্যাতন। একটা উমেন্স কমিশন হয়ে যাওয়া মানে কিন্তু মেয়েদের নির্যাতন শেষ হওয়া, রেপ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু মুশকিলটা হচ্ছে পুরুষ মানুষের উপর শয়ে শয়ে হাজারে হাজারে ফলস 498A, ফলস টিভি, ফলস রেপ কেস, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা নিয়ে আমাদের বাচ্চা ছেলেদের উপর যৌন নির্যাতন গতকালই একটা ঘটেছে দিল্লিতে। এটা নিয়ে আমরা ভাবি না, আমরা খালি বাচ্চা মেয়েদের উপর যৌন নির্যাতন নিয়ে চিন্তা।
ট্রাফিকিং এ বাচ্চা ছেলেরা পাচার হয়ে যাচ্ছে হাজারে হাজারে বিভিন্ন কাজে। সবসময় কিন্তু সেক্স সেক্স ব্যাপারটার জন্য নয়, আমরা ভাবছি না। আমরা ট্রাফিকিং মানে ভাবছি বাচ্চা মেয়ে মহিলা পাচার হয়ে যাচ্ছে। না, আমাদের ভাবতে হবে এটা যে এই ব্যাপারটার মধ্যে পুরুষ মানুষও রয়েছে। আমরা যখনই না মানে যৌন কর্মীর কথা ওঠে আমরা বলি প্রস্টিটিউট, আমরা কখনো জীবরোধের কথা ভাবছি না। যে এই যে আজকে না জানবেন যে এত চাকরি গেছে, বহু পুরুষ মানুষ আছেন যারা কিন্তু দেহ ব্যবসা করে বেঁচে আছেন। আমাদের কনসার্ন কিন্তু এটা নয় যে মেয়েরা কেন জীবরোধ রাখছে, হতে পারে মেয়েদের কি জৈবিক চাহিদা থাকবে না, তারাও তো পার্ট প্রকৃতি, তাদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তারাও রাখতেই পারে। কিন্তু এই জীবরোধের নিয়ে আমরা কোনোদিন কথা বলি না, তারাও সামনে আসেন না লজ্জায়, এবং তাদেরকে কিন্তু চিনতেও চান না এই মহিলা। কিন্তু আমার কথা এই জীবরোধেরও তো স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। ধরুন আজকে তাদের একটা রোগ হলো, এবার এই জীবগুলোর অনেকে কিন্তু আছেন যাদের না স্ত্রী আছেন, সন্তান আছে, তাহলে ইনি কিন্তু চাকরি হারিয়ে এত দেহ ব্যবসার মাধ্যমে সংসার চালাচ্ছে, ছেলে মেয়েদের ইংরেজি মিডিয়াম স্কুলেও পড়াচ্ছে। কিন্তু এই জীবগুলো হয়তো এক মহিলার থেকে রোগটা পেলেন, এবার তিনি তো আবার বাড়ি যাচ্ছেন, স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হচ্ছেন, এইভাবে তার রোগটা এদের জন্যও আমি বলি যে স্বাস্থ্যের সুরক্ষা, কন্ডম ইউজ করা, সবকিছু এগুলো চালু হোক। আমাদের বক্তব্য এটা যে পুরুষ মানুষের জন্য আইন তৈরি হোক, সব আইন জেন্ডার নিউট্রাল হোক। এই যে আজকে ম্যারিটাল রেট নিয়ে আমরা চেঁচামেচি করছি, সেটা একটু কাটছি, যেটা আপনি আইনের কথা চলবে ভারতবর্ষের আইন, সেটা পরবর্তীকালে আপনাদের আন্দোলনের পরবর্তী চেঞ্জ হবে কি হবে না সেটা পরের ব্যাপার। যেটা 498 একটা কেস দিয়ে দিচ্ছে একটা মেয়ে, তারপরে দেখা যাচ্ছে বিশেষ করে ওমেন থানা দেখা যাচ্ছে যে ওই 39 কি কপিটা হয় না, 41 এই কপিটা, 41 এই কপিটা আনার জন্য 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত যেমন ছেলে সেরকম ডিমান্ড করা হচ্ছে। এই ব্যাপারে আপনারা কিছু ভাবছেন? এটা তো আইনের দিকে। আমি একটা কথা বলি, সব যেমন সব মেয়ে সমান, সব পুলিশও সমান না। না না না, নিশ্চয়ই না, কিন্তু সেখানে কিন্তু পুলিশের সঙ্গে কেস করা যায়। কি হয় আপনাকে আমাদের কাছে তো এরকম রিপোর্ট আমাদের কাছে আসে আরে সবসময়। কিন্তু আমি যেটা বলছি আপনাকে, ছেলেদের বাড়িতে কি হয় জানেন তো, আমি দেখছি এই একটা হলেই না আমাদের দেশে না মেয়েদের বাড়ি না অনেক বেশি ইনফর্ম, ছেলেদের বাড়ির লোকেরা না পড়াশোনায় নেই, লাইন নেই। একটা 498 হলো একটা দিদি ভয়ে কাটা, দিদি আমাদের তো এরকম হয়নি, মান সম্মান নেই, টানাটানি আমরা বন্ধন করি। আরে এটা তো দুর্ঘটনা, দুর্ঘটনা তো রোজ রোজ কারোর বাড়িতে হয় না, একবারই হয়। তো আপনারা তো ভয় কেন পাচ্ছেন? আপনি যদি সত্যি অন্যায় না করে থাকেন, আপনিও তাৎক্ষণে যান, আপনারও বলার অধিকার আছে যে আপনি এটা চাইছেন, আমি কিন্তু আপনার সঙ্গে কেস করতে পারি। আপনার একটা এখতিয়ার আছে চাইবার, আপনি এটা আইন নামক কাজ করছে। আপনি টাকা চান কেন তার জন্য? এটা তো আপনি টাকা চাইতে পারেন না, এটা তো আপনার ডিউটি মশাই। ছেলেদের বাড়িদেরকে না আমরা বারবার এটা শেখাচ্ছি, আপনারা একটু সোজা হন, আপনারা আইনটা শুনুন। আজকে অ্যান্ড্রয়েড ফোন ইন্ডিয়ান লস ডাউনলোড করলেই আপনি করবেন। ছেলেদের বাড়ি যেটা হচ্ছে না, আমরা যে এই জন্য এখন একটা কোর্সের কথা ভাবছি, বিয়ের আগে ছেলের বাবা মাকে বিশেষ করে জানেন তো যে একটু কাউন্সিলিং মানে পড়াশোনা করানো, আগে শেখানো যে আপনারা না এগুলো পড়ে ছেলের সঙ্গীত, মেহেন্দি, রিসেপশন এত পয়সা খরচা না করে না এই কোর্স করুন একটু 1000-2000 টাকা দিয়ে জেনে নিন যে বাড়িতে একটা বউ এলে আপনারাও কি ঝামেলায় পড়তে পারেন। তার আগে এই ধরুন পণ দেওয়া নেওয়া, আমরা বলছি পণ নেওয়া অপরাধ, তাহলে মশাই পণ দেওয়াটাও তো অপরাধ। তাহলে মেয়ের বাবাকে কজন গ্রেপ্তার করেছে? আমি বহু মেয়েকে জানি যারা না বাবাকে দুইয়ে নিয়েছে, দিদির বিয়েতে এত দিয়েছো আমায় কেন দেবে না হলো, এইবার বাপের শ্বশুর বাড়ি গিয়ে যখন দেখছে বেকায়দা লাগছে, ওটাকে কিন্তু পণ বলে চালাবার চেষ্টা করছে। তাহলে ছেলের বাড়ির কি উচিত? মেয়ের বাবাকে কি বলা, ভাই আপনারা যদি কোনো টাকা পয়সা দেন মেয়ের অ্যাকাউন্টে দিন, কেমন আমরা নেব না, অ্যাকাউন্টে দিন। আর জিনিসপত্র যদি কিছু দিতে হয় একদম স্ট্যাম্প পেপারে লিখুন ভাই যে এগুলো আমরা স্বেচ্ছায় দিয়েছি বা আমার মেয়ে চেয়েছে, আপনারা কিন্তু কিছু চাননি। এগুলোর কি বলতো, আমাদের প্রবলেমটা কোথায় জানেন? এগুলো করতে আমরা লজ্জা পাই, লোকে কি বলবে, কি বাবা দিদি এগুলো কি হয় নাকি? কেন ভাই স্ট্যাম্প পেপারে লিখিত নেই আমার মেয়ে এগুলো চেয়েছিল, আমরা স্বেচ্ছায় দিয়েছি, ওনারা কিন্তু কিছু চাননি। তাহলে আপনি পরবর্তীতে সুরক্ষিত থাকলেন না। দিদি এসব তো হয় না, এসব এগুলো আপনারা নিয়ম তৈরি করুন, যেমন বিদেশে হয় প্রিনুপিটাল এগ্রিমেন্ট, অর্থাৎ আপনার সঙ্গে যদি আমার ডিভোর্স হয়, আমার 10টা বাড়ি থাকতে পারে, তো তুমি কিন্তু ভাই একটাই বাড়ি পাবে আর গাড়ি পাবে। বিয়ে হয়ে গেলে 50 লাখ টাকা দিতে হবে ছাড়ানোর জন্য, আমায় ছেড়ে দেওয়ার জন্য। কেন? কি অধিকারে? যারা জীবনে 5000 টাকা দেখেনি তারা বলছে 50 লাখ টাকা চাই, কেন? ঠিক আছে, আর কোন কেনই বা দেবো? তোমরা তো বলছো ইকুয়াল, তুমি তো নাকি চাকরিও করো, বা লুকায় অনেকে চাকরি করে, সব তাহলে তুমি টাকা দেবো কেন? তাহলে তুমি বা আমায় কেন টাকা দেবে না? ছাড়ছি তো দুজনেই। আমার তাহলে কেন এরকম হয়ে গেল হঠাৎ যে আমি একটা বিয়ে করে এমন অপরাধী হয়ে গেলাম আমায় ছাড়ার জন্য টাকা দিতে হবে? তাহলে আমি তো এটাও বলতে পারি তোমায় আমাকে ছাড়ার জন্য টাকা দিতে হবে।
পুরুষ মানুষকে না জানেন তো একটু সোজা হয়ে দাঁড়াতে আপনার কথাতে যে যারা সত্যিকারের যে মেয়ে সত্যিকারের অসহায় তারাই বিচার পায় না, তাই না? এরকম আমাদের কাছে হুবহু কোনো মিডিয়া চ্যানেল অতটা সামনে যায় না, অতটাই স্বামী স্ত্রীর ব্যাপারে ঢোকে না। হুবহু আমাদের কাছে এরকম প্রমাণ আছে, আমাদের কাছে খবর আছে, থানা পুলিশ সব হাতে, ঠিক আছে? তার বাড়ির লোককে বৃদ্ধ বাবা মাকে থ্রেট দেওয়া হচ্ছে থানা থেকে। হ্যাঁ, আমাদের কাছে তো অজস্র আছে। এরকমও লোকাল থানা থেকে বলা হচ্ছে যে আমি কেস দিয়ে দেবো, আপনারা মেয়ের ব্যবসা করছেন। হ্যাঁ, এরকম বহু আছে আমাদের কাছে না। বেশিরভাগ ছেলে এসে বলে, দিদি জানেন এই মেয়েদের বাড়ি না খুব থানার সঙ্গে চেনাশোনা, খুব পার্টির সঙ্গে চেনাশোনা। আমি না তাদের একটাই কথা বলি, মানে পশ্চিমবঙ্গ শুধু মেয়েদেরই আমি যা দেখছি আইদার মাথায় খারাপ আর নয়তো পার্টির লোকের সঙ্গে আর থানার সঙ্গে চেনাশোনা। কিন্তু সত্যি আপনাকে আমি একটা কথা বলি, কারণ বহু থানা থেকে আমরা যথেষ্ট সাহায্য পাই এবং রাজনৈতিক নেতাদের অনেকেই আছেন যারা, আমরা তো কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়িত না, খুব অরাজনৈতিক একটা কাজ করি, কিন্তু তারা কিন্তু আমাদের কাজের কথা জানেন এবং ভালোবাসেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় জানেন এরা কিন্তু বহু লোক কি হয় বলুন তো, খুব অনেকে না এই মেয়ের বাড়ি থেকে না বহু মিথ্যে কথাও বলে। তারা কি করে বলুন তো, একদম ওই নিচুতলার কিছু লোকের সঙ্গে মিশে টাকা পয়সার একটা লেনদেন করে। উঁচুতলার যারা লোক না, তারা কিন্তু আমার মনে হয় না সত্যি ব্যাপারগুলোর মধ্যে থাকার চেষ্টা করে। এখানেও না অনেকগুলো ভীষণ গন্ডগোলের একটা সৃষ্টি, এবং থানারও কিছু নিচুতলার মানুষের সঙ্গে তারা টাকা পয়সার একটা লেনদেন করে অসভ্যতার ব্যাপারটা চালাচ্ছে। ছেলেদের বাড়িতে ভয় দেখানো। কিন্তু এই ছেলের বাড়িতে ভয়, আসলে ছেলেরাও না অনেকে এটা জানেন না যে এই 498A বা ডিভিশন আজকাল চাকরি বাকরিটাও জানে। অনেকে আবার বোকা পরামর্শ দেয় কি পালিয়ে যায়। তো আমরা তাদেরকে পরামর্শ দিই, পালাবেন কেন? সোজা থানার মুখোমুখি গিয়ে দাঁড়ান, যে বলুন আমি তো এলাম, কি হয়েছে বলুন, আমি এসছি তো। পালিয়ে যাওয়া মানে কিন্তু একটা প্রমাণ হয় যে আপনি বোধহয় অন্যায়টা করেছেন। যদি সত্যিই না করে থাকেন থানায় যান। আমাদের এখানে যারা আসেন তারা কিন্তু আজকাল অনেক সোজা হয়ে দাঁড়িয়েছেন এবং থানায় গিয়ে তারা বলেন যে বলুন কি হয়েছে স্যার, আমি তো এলাম, বলুন আপনাকে আমার কথাটাও শুনতে হবে, বলুন কি হয়েছে। এবং এই যে ভুলভাল পরামর্শ, বিশেষ করে আত্মীয় স্বজন পাড়ার লোক এসব ভুলভাল পরামর্শ অনেক উকিলরাও কিন্তু দেন। আমি বলছি সরি ফর মাই ওয়ার্ডস, যে উকিলরাও দেন এই আপনি না পালিয়ে যান, আপনি তো এক্ষুনি অ্যারেস্ট হয়ে যাবেন। এই আমি না ভীষণ এটা বলিয়ে দেবো যে দয়া করে না আপনাদের ভুল, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি ভুলভাল পরামর্শগুলো না দেবেন, বরং তাকে সোজা হয়ে দাঁড়াতে শেখান। যে আপনি থানায় গিয়ে বলুন, বলুন আমি তো এলাম, কি হয়েছে বলুন কি হয়েছে। কেন এত ভুলভাল পরামর্শ দেন? আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, আপনি পালিয়ে যান, আপনি লুকিয়ে থাকুন, কেন? বরং সোজা হয়ে দাঁড়াতে শেখান, বরং বলুন কি হয়েছে। আমি তো ছেলেদের উল্টো পরামর্শ দিই। অনেক মেয়ে আছে বিয়ের পরে এসে শুরু করে তোমার বাবাকে বলো বাড়ি লিখে দিতে। আমি বলি যে বাবা বাড়ি লিখে দেবে মানে, বাড়ি যদি বাবার হয় আর মা যদি জীবিত আছেন, বাড়ি তো বাবার, বাবাটাকে আমার ত্যায্য পুত্র করে দিতে পারেন, আমার কি অধিকার বাড়িতে? বাবা জীবিত, মা জীবিত, বাবার মৃত্যুর পরে বাড়ি তো মা। মা যদি কালকে পাশের পাড়ার ক্লাবকেও বাড়িটা দিয়ে দেয়, আমি কি আমায় নো বাড়ি, তাহলে আমার কি করে বাড়ি? আমার বিক্রি করার অধিকার কি? আমার আপনি না বরং একটা কাজ করুন, শ্বশুর বাড়ি যাবেন। অনেকে আছে ঘর জামাই রাখতে চায়, শ্বশুরকে গিয়ে বলুন বাবা আমি এখানে থাকবো, বাড়িটা আপনি আমার নামে লিখে দিন, তাহলে মজা বুঝবে। কাল থেকে দেখবেন আপনার বউ আর বলছে না, কারণ শ্বশুর তো তখন আপনাকে বিদায় করতে পারলে বাঁচে। আর ছেলেদের ইগো, আরে গিয়ে বলুন না মশাই আমি কি আপনাকে থাকতে বলেছি? আপনার শ্বশুরকেও বুঝতে হবে যে এই জিনিসটা হলে কেমন লাগে। আপনিও গিয়ে বলুন বাবা আমি এখানে থাকবো, আপনি বাড়িটা আমায় লিখে দেবেন। আপনার মেয়ে যদি এটা আমায় বলতে পারে যে আমার বাবাকে বাড়ি লিখে দিতে হবে, তাহলে আমিও আপনাকে বলতে পারি আপনি আমার বাড়ি লিখে দেন, ইকুয়ালিটি তো। আবার মেয়েরা যদি 498 করে আপনার বাড়িতে এসে উঠতে পারে শ্বশুর বাড়িতে, তাহলে আপনিও চলে যান শ্বশুর বাড়িতে, গিয়ে বলুন আপনার মেয়ে তো ওখানে আছেই, আমি এখানে এলাম, জামা কাপড় নিয়ে। বলুন বাবা কি কি করতে হবে, মিস্ত্রি টিস্ত্রি ডাকাটাকে আপনি ওখানে থাকা শুরু করুন। কারণ 498 করে আপনার বউ তো ওই বাড়ি থেকে উঠেছে, তা আপনি কেন ওই বাড়িতে উঠতে পারবেন না? ছেলেদের না এই বোকা ইগো থেকে বেরোতে হবে, এই লড়াইটাকে না ছেলেদের বুঝতে হবে। এর মধ্যে কোনো না লজ্জার বিষয় নেই, ইগোটা ত্যাগ করতে হবে, ত্যাগ করে সঠিক স্বার্থম সমাচারীদের লড়াইতে নাম। ছেলেরা এই বোকা ইগোটা ত্যাগ করতে পারছে, ছেলেদেরও চিৎকার করতে হবে। চিৎকার না, চিৎকার মানে রাগা, মানে একদম যেটা মেয়েদের আন্দোলন দিয়ে আমাকে এই করে দিয়েছে, চিৎকার। যদি একটা যদি ধাক্কা মারে আমাকে মেরে মার্ডার করতে, ছেলেদেরও চিৎকার যে আমাকে মেরে ফেলছে, রামকৃষ্ণ বলে গেছেন নাচির মাও দুধ দেয় না বাচ্চা। এই মুখ বুঝে ঘাড় বুঝে আমি বিরাট স্যাক্রিফাইস করছি, খাটা কলারের জামা পরে এ করে নিজেদের জন্য প্রাণপণ চিৎকার করুন, আনন্দে বাঁচুন, পার্লারে যান, জামা কাপড় কিনুন, খরচা করুন, ফুর্তি করুন। নারীরাও কি চিৎকার করেই পেয়েছে? চিৎকার করে না পেলেও নারীরা কিন্তু প্রচুর না কি বলুন তো লড়েছেন সারাক্ষণ, আর একজোট হয়ে লড়েছেন। পুরুষ মানুষ একজোটই হতে পারছেন না। আপনি যদি আপনার বউ আপনাকে মারে না, আপনার বন্ধু কিন্তু গিয়ে হাসে, দেখ খেলাচ্ছে, দেখ খেলায় ও বউ। এইটা হচ্ছে বেসিক মনোভাব, জানেন তো পুরুষ মানুষের। মেয়েরা কিন্তু দেখবেন 3টে বান্ধবীকে ফোন করলে ওরা কিন্তু লেগে যায় পেছনে, হ্যাঁ দেখছিস ওর বড়কে বাঁচাই, হ্যাঁ, কিন্তু আপনার বন্ধু কিন্তু নির্ঘাত আরো 2টো বন্ধুকে নিয়ে হাসবে, দেখেছো ওকে বউ খেলায়।
এইটা হচ্ছে পুরুষের সঙ্গে নারীর বেসিক তফাৎ, বুঝতে পারছেন তো? পুরুষ মানুষ কিন্তু ও বুঝতে পারছে না কাউকে ওর বউকে খেলাতে পারে, ঘুটে পড়ে গোবর হাসে, এইটা পুরুষের সঙ্গে তফাৎ। আপনি অফিসে গিয়ে বলুন, হাসবে আপনার পিছনে, দেখ কিরকম একটা ভেরুয়াদার বউ খেলায়। কিন্তু মুশকিলটা হচ্ছে ওরা বুঝতে পারছে না এই আগুন কালকে ওনার ঘরেও লাগবে। পুরুষরা যাবে কোথায়? না। যদি পুরুষ স্ট্রং হয়, বলে যে বধূ নির্যাতন করে। না 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 না, পুরুষ হচ্ছে কান দিলে চলবে না। আবার যদি বউয়ের কথা একটু শুনে বলবে বউ না, একটু না, সব পুরুষ যাবে কোথায়? কান দিলে হবে না, পুরুষের নিজের কাজটা নিজেকেই করতে হবে। আর আমার কথা দেখুন, না থাপ্পড় মেরে যদি 498 হয়, থাপ্পড় মেরেই 498 হোক। কথায় কথায় তোমার বাবা মার সঙ্গে থাকলে 498 থাপ্পড় মেরেই 498 হোক। বাবা মার সঙ্গে আমি থাকবো ভাই, তুমি তোমার বাবা মার সঙ্গে থাকো না। আর এসব ন্যাকামির দিন চলে গেছে, কিন্তু তুমি তাহলে বিয়ে করলে কেন? তুমি তো জানোই ভাই বিয়ে করলে বাড়ি ছেড়ে যেতে হবে। থাকো তো তোমার বাবা মার কাছে, তোমাকে তো আমি আসতে বলিনি, জবরদস্তি তো নেই বিয়ে করার। আর যারা প্রেম করে বিয়ে করছেন তাদের জন্য একই কথা বলি, আপনি তো জানেন বিয়ে করলে শ্বশুর বাড়ি যেতে হয়, এখনো তো এটা সেই কনসেপ্ট তৈরি হয়নি। তাহলে তুমি নর্থ ইস্টে গিয়ে থাকো, সেখানে হচ্ছে বর বাপের বাড়ি যায়, বর শ্বশুর বাড়ি যায়, এখানে তো এখন এই কনসেপ্টই। আজকাল যদিও সবাই আলাদা আলাদাই থাকে, আর ছেলেরাও তো আজকাল অল্প বয়স থেকেই বাড়ি ছাড়া, স্কুলে কলেজে পড়তে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, এও যাচ্ছে, ওইসব নেই। আর যারা বাবা মার সঙ্গে আছেন, তা তুমি তো জেনেই এসেছো যে তোমার বর তোমার বাবা শ্বশুর বাড়িতে থাকে, শাশুড়ির সঙ্গে তো থাকে, এই না কামো কিসের এখন তোমার? আর আমি ভাই পরিষ্কার কথা বলি, যে আমাকে যা খুশি বলুন, যদি বউকে কিচ্ছু না করে, মারধর না করে, বউকে তুইয়ে তুইয়ে চলে তারপরে 498 খেতে হয়, তাহলে বউকে থাপ্পড় মেরে 498 খান। পরিষ্কার কথা ভাই, যে আমায় যা বলুন, মেয়েরা আমাকে যা খুশি বলতে পারে। মিথ্যে অভিযোগে যদি আমার বাবা মাকে আর আমাকে বাড়ির শুদ্ধ লোককে ডিবিআর 498 খেতে হয়েছে, তাহলে বউকে একটা থাপ্পড় মেরেই 498 খান। প্রমাণ কি যে আপনি মেরেছেন? তাহলে ওরা তো মিথ্যে প্রমাণে আপনাকে জেলে ঢোকাচ্ছে বা জেলে ঢোকাবার চেষ্টা করছে, তাহলে থাপ্পড় মেরেই যান, পুরুষ মানুষের মতোই যান, সোজা বাংলা কথা। অকারণ মিথ্যে দেওয়া হচ্ছে না সবকিছু অভিযোগ, তাহলে ব্যাস ঠিক আছে, আপনারা তো আমার নামে মিথ্যে অভিযোগ করছেন সারা, পরিষ্কার কথা। আর ওই কি বলে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এটা আজীবন মেয়েরাই বেশি করেছে, মিথ্যে কথা বলে লাভ নেই। কারণ প্রেম করছি কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে, তারপরে যেই পাশ করলাম, বাবা একটা বিরাট আমেরিকা প্রবাসী পাত্র বা ব্যাংকে চাকরি করা পাত্র নিয়ে এলো, আমি হাওয়া। কিন্তু ছেলেরা কোনোদিন এর অভিযোগ করতে গেছে কি? কেন যায়নি? কোথাও কি লিখে দিয়েছিল যেটা ছেলেরা অভিযোগ করতে যেতে পারবে না? যায়নি বলে আজকে গেলেই লোকে হাসে। এই যদি ছেলেরা যেত তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। ছেলেরা কোনোদিন যায়নি, ওই যে মেয়ে লিগো, তখন আবার বন্ধুরা বলবে তোকে ল্যাঙ্গুয়েজ চলে গেল, আমাকে আমি তো পুরুষ মানুষ, আমাকে আমার বন্ধু ল্যাঙ্গুয়েজ বান্ধবী ল্যাঙ্গুয়েজে চলে গেছে, কেন যায়নি? এই না করেছে আসবে না। সেখানেও তো একটা মেয়ে শারীরিক সম্পর্ক করেই তারপরে গেছে, তাহলে বলেনি কেন বিবাহ প্রতিশ্রুতি দিয়ে সহবাস পুরুষ মানুষ? কেন বলেনি? আমি জানতে চাই। যদি যেত না, আজকের দিন পুরুষ মানুষকে দেখতে হতো না, তোমার ওদের নামে সারাক্ষণ এই অভিযোগ হতো। মেয়েরা এটা বেশি করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। সারা জীবন মেয়েরা পুরুষ মানুষের থেকে, আর এখন মানে আগে অন্য জিনিস বই ছিল, ফুল ছিল, আর এখন হয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ আর এসব নিয়ে সবকিছু করে তারপরে ভালো পাত্র দেখলে কেটে পড়ছে। পুরুষ মানুষ যায়নি কেন কমপ্লেন করতে? তাই মেয়ে লিগো। তাহলে এখন আমার সঙ্গে জুটছে বৈবাহিক ধর্ষণ। আপনি আমাকে বলুন যে কিভাবে আপনি প্রমাণ করবেন? তাহলে স্ট্যাম্প পেপার নিয়ে রোজ ছুটে যেতে হবে কিন্তু। আর তারপরে হচ্ছে কেন বিবাহই তো শারীরিক সম্পর্কের একটা লিগালাইজ জায়গা, তাহলে তো আপনি বিবাহটাকেই ভেঙে দিতে চাইছেন ইনস্টিটিউশনটা। কেন? কি করে প্রমাণ করবেন আপনি? আমার টাকা পয়সা ভরণ পোষণ সব তুমি করবে, তাহলে পুরুষ মানুষের জৈবিক চাহিদা কি রাষ্ট্র তো নির্ধারণ করে দেবে? তাহলে প্রস্টিটিউশন লিগালাইজ করবে, তাহলে পুরুষ মানুষ যাবে তো? তাহলে পুরুষ মানুষ কোথায় যাবে? তুমি তাহলে প্রস্টিটিউশন লিগালাইজ করো, পুরুষ মানুষ পয়সা ফেলবে, শারীরিক সম্পর্ক করবে, জৈবিক চাহিদা মেটাবে, চলে আসবে, বউ না চাইলে কোনো প্রবলেম। আদারওয়াইজ কিন্তু এটা মেনে নিতে হবে, ধর্ষণের সংখ্যা বাড়বে, তখন কিন্তু লাফাবেন না, তখন কিন্তু লাফাবেন না। আবার কেউ ভেবে বসবেন আমি ধর্ষণে সাপোর্ট করছি, কিন্তু এর কাউন্টার পার্টটা একটা দেখতে হবে। প্রত্যেক মানুষের একটা জৈবিক চাহিদা আছে, মহিলারা তো তখন পরকীয়া করতে নেমে পড়বেন, আর সেটা সাপোর্টে 10টা পুরুষ মানুষ আবার এসে জুটবে, নারীবাদী পুরুষেরা। পরিষ্কার কথা আমার কাছে। তুমি তোমার আজকেই করে সকালবেলা উঠেছো একরকম, সকাল তুমি শুনে তোমার বউ বৈবাহিক ধর্ষণের জন্য চলে গেছে, তাহলে স্ট্যাম্প পেপার নিয়ে শুতে যাও, আজকে সহবাসটা বৈবাহিক ধর্ষণ নয়। বোকা বোকা কথা না, একটা লিমিট আছে। সমাজের স্ট্রাকচারটাকে তুমি চেঞ্জ করে দিতে চাইছো, এরকম করে কিছু হয় নাকি? তাহলে তো আমি এই না ছেলেদের বলি ছেলেরা বিয়ে করা থেকে মুখ ফেরাও, প্রস্টিটিউশন লিগালাইজ হোক, সারোগেসি লিগালাইজ হোক, যে ছেলেরা বিয়ে করতে চায় না কিন্তু সন্তান চায়, সারোগেট ফাদার হবে। আমার পয়সা থাকলে কে বলতে পারে আমি পয়সা ফেললে বলিউডের সেরা নায়িকাও আমার জন্য গর্ভ ভাড়া দেবেন না? এটা তো একটা ব্যবসা, এন্ড অফ দ্য ডে কে বলতে পারে?
ভালো আছে, মেয়েরা নিজেদেরকে আরো পেছনে টেনে নেবেন। আগের যেমন ঠাকুমা দিদির মারা সারা বছরই গর্ভবতী থাকতেন, ওনারাও থাকবেন, পয়সা রোজগার হবে তার বদলে। ভেরি গুড। তো মেয়েদের তো এন্ড অফ দ্য ডে পয়সা রোজগারটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। মেয়েদের যাবতীয় স্বাধীনতা হয়ে দাঁড়াচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, যৌন স্বাধীনতা। তার বাইরে মেয়েরা আর কোনো স্বাধীনতা এখন আর বিশ্বাসই করে না। আইদা যৌন স্বাধীনতা থাকতে হবে না, তো অর্থনৈতিক স্বাধীনতা। ভেরি গুড, নো ডাউট। মানে মুক্ত চিন্তা, সেরিব্রাল, মানে পড়াশোনার স্বাধীনতা, কোনো কিছুতে স্বাধীনতা নাই। দেখবেন মেয়েদের সবকিছু এই দুটো জায়গায় এসে আটকে যায়, তার বাইরে কিছু নেই। দেখবেন আপনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, জিডিপি, ফিসকাল পলিসি, পলিটিক্যাল অবস্থা, কোনো কিছু নিয়ে ওদের আগ্রহ নেই। ওদের শুধু এই দুটো জায়গায় আগ্রহ করে আছে, কিভাবে পয়সা ঝেড়ে দেওয়া যাবে লোকের কাছ থেকে, আর আমার জীবন স্বাধীনতা আছে। এর বাইরে কোনো কিছু আগ্রহ নেই। আপনাদের সংগঠনে অনেক মহিলাও তো আছে। না 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 না, আমার সংগঠনে কোনো মহিলা নেই। অল বেঙ্গল মেন্স ফোরামের আমাদের ওমেন না না কোর কমিটিতে কিছু নেই। ওমেন ফর মেন বলে আমার একটা উইং আছে, যেখানে কি আমার যারা ভিকটিমস তাদের মা বোন, কারো স্ত্রীও তো আছে, কারণ পক্ষতে বহু পুরুষ মানুষ আক্রান্ত, মা বোন, ওয়াইফ, দিদি, এইরকম যারা আছে তারা আমার একটা উইং এর মধ্যে থাকেন। যখন কোনো একটা কিছু হয় তারা আসেন। একদম আমার বেঙ্গল মেন্স ফোরামে কোনো মহিলা নেই, আমি ছাড়া। আর আমি মহিলা বলতে অভ্যস্ত নই, আমি পুরুষ অধিকার কর্মী। আর জানবেন যে কোনো অর্গানাইজেশন নষ্ট হয় দুটো কারণে, আইদার টাকা পয়সা, আর নয়তো পুরুষ মহিলার গোষ্ঠী নষ্টি। এটা তো আমি একদম আছি, যে কোনো অর্গানাইজেশন নষ্ট হয় বলে এই দুটো জিনিস। আর আমাদের এখানে একদম না, আমার কোনো মহিলা বিদ্বেষ নেই, আমি মহিলারা অত্যাচারিত অনেক কথাও বলি না, কিন্তু অল বেঙ্গল মেন্স ফোরাম কোর কমিটিতে কোনো মহিলা না। আমরা এই গত রোববার একটা অনুষ্ঠান করেছি, দেখেছেন হয়তো, পুরুষের পার্বণে উৎসবের বসন্ত করি আমরা। সেটা এন্টায়ার পারফরমেন্স স্টেজে শুধু ছেলেরা করে, মহিলারা দেখতে আসতেই পারে, কিন্তু পারফরমেন্স কোনো ছেলের হবে, মেয়ের হবে না। সেখানে ছেলেরা নাচ করেন, গান করেন, কবিতা বলেন, না বাজনা বাজান, সব কিছু ছিল। মানে কলকাতা শহরে টাবর মানুষ দেখতে এসেছেন, সেটা প্রতি বছর করি, গত বছর শুধু করোনার কারণে করতে পারিনি। আমাদের আন্তর্জাতিক পুরুষ দিবস 19 নভেম্বরে একটা অনুষ্ঠান হয়, সমাজের সেরা পুরুষ, মানে তাতে সবাই পুরস্কৃত হন, গায়ক এবং নায়করা বাদে, উকিল, ডাক্তার, লেখক, পাবলিশার, খেলোয়াড়, সমাজসেবী, যত পুরুষ সবাই পুরস্কৃত হন। কলকাতায় টাবর পুরুষ মেয়েরাও আসেন, কিন্তু আমাদের অনুষ্ঠানে জেনারেলি স্টেজে মেয়েরা অ্যালাউড নেই। কারণ মেয়েদের নিয়ে তো সারা বছর বহু অনুষ্ঠান, একবার অন্তত ছেলেদের নিয়ে হোক। সেটা অনেকেই প্রথমে ভেবেছিলেন হয়তো করা যাবে না, কিন্তু আমরা কিন্তু রোববারও দেখিয়ে দিয়েছি ছেলেদের নিয়ে একটু অসাধারণ অনুষ্ঠান হতে পারছে। এবং তাতে কিন্তু কলকাতা শহরের অনেক নামী গায়করাও গান গাইতে এসেছে, ছেলেরাই। এই লাস্ট প্রশ্ন, আপনি তো অনেকদিন ধরেই চালাচ্ছেন, 2017 থেকে কতখানি এগিয়েছেন কি মনে হচ্ছে? 2017 যেখানে দাঁড়িয়েছিলাম 2022 তার থেকে অনেকটা এগিয়েছে। আজকে পুরুষ, বাংলার পুরুষ অন্তত, আমি অন্য পুরুষের ইয়েতে যাবো না, যদিও ভারতবর্ষ জুড়ে যে কজন পুরুষ অধিকার কর্মী আছেন, একজন সেদিনই মারা গেলেন কপিলজি, সবাই আমাকে খুব ভালোবাসেন। রাদার ইন্টারন্যাশনালি সমস্ত মেন্স রাইট অ্যাক্টিভিস্ট যত আছেন সবাই আমাকে অত্যন্ত ভালোবাসেন। এবং আমি বলবো অন্তত পুরুষ অধিকারের ব্যাপারে বাংলা কিন্তু হয়তো সারা ভারতবর্ষের থেকে অনেকটা, অনেক বেশি সোচ্চার, অনেকটা সোচ্চার। এবং আমি মনে করি আমরা অনেকটাই এগিয়েছি সবাই মিলে, একা আমরা বলবো না, সবাই মিলে এগিয়েছি। আশা তো রাখি নিশ্চয়ই কিছু আরম্ভ করবো। এইটুকু ভেবে আমার খুব ভালো লাগে যে পুরুষ মানুষ কিন্তু আগের থেকে অনেক বেশি কথা বলতে শিখেছে। আগে যেরকম নির্বিবাদে পুরুষ মানুষকে যা কিছু বলে দেওয়া হতো, আজকে কিন্তু আপনি যদি সেটা বলেন সেটা সবাই একদম রেড়ে করে পড়বে। আজকে কিন্তু জানে যে পুরুষ মানুষকে কিছু বলে পার পেয়ে যাবে, এটুকু অ্যাটলিস্ট। অনেক ধন্যবাদ দিদি সময় দেওয়ার জন্য। আমরা ছিলাম অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নলিনী ভট্টাচার্য সাক্ষাৎকারে। উনি বললেন অনেকখানি পুরুষ নির্যাতন যে হয় তারা সোচ্চার হয় না, আজকের দিনে তারা বেরিয়ে যাচ্ছে তার সংস্থা হাত ধরে। উনি আশাবাদী আইনও চেঞ্জ হবে, ভারতবর্ষের আইন যেটা নারীদের দিক দিয়ে স্ট্রং, অনেক নারী তার সেই আইনের অপব্যবহার করছে, সেই জায়গাটা অনেক চেঞ্জ হবে, পুরুষরাও এগিয়ে আসছে। আমি জয় চক্রবর্তী, শিলিগুড়ি টিভি, কলকাতা থেকে।